ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আমরা সম্ভবত ব্রিটিশ বিরোধী সেই পাকিস্তানের সূচনা লগ্নে বামধারার আন্দোলনের সাথে জড়িত ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক চট্টগ্রামের ৬৯ গণ আন্দোলন থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত যিনি ভূমিকা রেখেছেন এরকম একজনের সামনে এসেছি। নাম অ্যাডভোকেট এমদাদুল ইসলাম। পুরো নামটা কি? একেএম এমদাদুল ইসলাম। কি বাবার নামটা? বাবার নামটা হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ। অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ। মা? জুলাইখা বেগম চৌধুরী। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়ি ফরিদচুরি থানার দৌলতপুর ইউনিয়নের ইমামনগর গ্রামে। আমি 1950 সালে মেট্রিক পাস করি। 1950 সালে মেট্রিক। তাহলে আপনি পাকিস্তান আন্দোলন দেখছেন বোধহয়, মানে তা দেখেছি, ভারত ভাগ আন্দোলন। দেখেছি 1946 সালে মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতায় যে দাঙ্গা লাগিয়ে দিল, তার ফলশ্রুতিতে এখানে ফজল কাদের চৌধুরীর নেতৃত্বে যে সমস্ত হিন্দু মুসলিম দাঙ্গা, সেটা আমরা দেখেছি। 14 আগস্ট দাঙ্গা হয়নি, তো 14 আগস্টকে সামনে রেখে অনেক হিন্দু ভদ্রলোক দেশত্যাগ করছে। প্রকৃত স্বাধীনতা না, এটা কৃত্রিম স্বাধীনতা। তাই হবে। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি কোনো মানে একটা খাঁটি মুসলমান ছিলেন না, কিন্তু নিজে একটা রাষ্ট্রের পিতা হওয়ার জন্য একটা কৃত্রিম রাষ্ট্রের সৃষ্টি করেছিল। 50 সালে 48 সালে প্রথম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে বললেন, উর্দু shall be the state language of Pakistan। যারা যে সমস্ত মুসলমান মধ্যবিত্ত একদিন এটা মোহের মধ্যে ছিল, তাদের মোহভঙ্গ হল। লিয়াকত আলী গণপরিষদের সদস্য হচ্ছেন ময়মনসিংহ থেকে। এটা বিপিসি রিপোর্ট, বেসিক প্রিন্সিপাল কমিটি রিপোর্ট। পাকিস্তানের 56% জনসংখ্যা এখানে যতটুকু ফ্রন্টিয়ারের অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, সিন্ধ, পশ্চিম পাঞ্জাব, প্রতিটি প্রদেশের যতটুকু রিপ্রেজেন্টেশন 56% লোকের সেম রিপ্রেজেন্টেশন। তো সে অনেক লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগে। মানে পাকিস্তান জাতীয় পরিষদের রিপ্রেজেন্টেশনটা ছিল এরকম যে পশ্চিমের মতো 4টা প্রদেশ পশ্চিম পাকিস্তানে, এবং পূর্ব পাকিস্তানে একটা, 5টার ইকুয়াল শেয়ার। তার মানে আমরা 1/4 পাচ্ছিলাম। মানে 56% জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমাদের প্রতিনিধিত্ব ছিল 1/5। তো সেই জন্য এটা যারা পাকিস্তানের প্রতি মোহগ্রস্ত ছিল, তাদের মোহভঙ্গ হল। 48 ইংরেজির ঘোষণা,
তারপর যখন এটার উপর দুই ধারায় ভাষার আন্দোলন আরম্ভ হলো। এক ধারা হলো গণতান্ত্রিক এবং বামপন্থীদের, আরেক ধারা হলো তৎকালীন তমুদ্দুন মজলিসের ওই শাহেদ আলী, আবুল কাসেম, মোফাক্কর, অ্যাডভোকেট মোফাক্কর সাহেব, তারা তাদের সৈনিক বলে একটা পত্রিকা আছে। ওদের ভাষার জন্য আন্দোলনের মধ্যে ওদের একটা ই ছিল, সেখানে উর্দু, ফার্সি, আরবি শব্দের বহুল প্রচলন। আর ভিন্ন ধারা যেটা ছিল আমাদের বামপন্থী, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন যে সমস্ত লোক এই আন্দোলনের সাথে শরীর ছিল, এই ভাষা আন্দোলনের, অর্থাৎ 48-এর ভাষা আন্দোলনে যখন সারা পূর্ব বাংলা একটা আন্দোলন সংগঠিত হচ্ছিল, তখনই 1950 সালে এক অভূতপূর্ব দাঙ্গা লাগিয়ে দেওয়া হয় হিন্দু মুসলিম। যে সমস্ত হিন্দু 1947-এ দেশত্যাগ করে নেয়, যারা এই দেশে থাকবার জন্য ডিটারমেন্ট ছিলেন, তারাও দেশত্যাগ করতে বাধ্য হয়। সে বছর আমি ম্যাট্রিক পরীক্ষার্থী, আমাদের অনেক বন্ধু এখানে পরীক্ষা দিতে না পেরে আমাদের সিলেবাসে কলকাতায় গিয়ে তারা পরীক্ষা দিয়েছে। অনেকে ফেরত এসেছে, আর অনেকে ফেরত এসেছে। এরপর চট্টগ্রামে হরিখোলা মাঠে, মোহাম্মদ রোডের এখানে ঘরবাড়ি হয়ে গেছে, একটা মাঠ ছিল। হরিখোলা মাঠের নাম শুনছি, কিন্তু মাঠটা মাঠটা এখন মাঠ নেই। কয়েক বছর আগেও মাঠের কিছু অংশ ছিল। হরিখোলা মাঠ হলো এখানে একটা করছে না, সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টের পাশে হলো ভিতর দিকে একটা রাস্তা গেছে, ওর পূব পাশে, আর এদের সেন্ট্রাল পয়েন্টের আশেপাশেই ছিল, আর পূব পাশে, পূব পাশে। এখন তো নাই সেটি। হরিখোলা মাঠে পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলার সাহিত্য সেবীদের একটা বৈঠক হয়েছিল, একটা সম্মেলন হয়েছিল, এবং এই ব্যাপারে মাওলানা মসুদুরের সীমান্ত পত্রিকা, যেটার সাথে তৎকালীন প্রগতিশীল লোকেরা সাথে সৃষ্টি ছিল, চৌধুরী হারুন, তারপর রেলে চাকরিরত মসলিউদ্দিন সাহেব, তারপর মন্ডল, খাকি, ইসলাম, এরকম আরও বহু লোক হিন্দুর সাথে সম্পৃক্ত ছিল। এই সীমান্ত অফিসটা হলো যেখানে বুদ্ধিস্ট, বর্তমান বুদ্ধিস্ট টেম্পল আছে,
তার পশ্চিম দিকে একটা কাঠের ঘরের দোতলায়। বুদ্ধিস্ট টেম্পল কোনটা? এই ইয়েতে ডিসি অফিসের সামনে, হ্যাঁ, ডিসি বাংলোর সামনে যেটা? হ্যাঁ, যেটা। তার পশ্চিম দিকে এনায়েত বাজারের দিকে যে রাস্তাটা গেছে, লাভ লাইন ফেলে এনায়েত বাজার প্রথমে একটা কাঠের ঘর আছে, ওগুলি ব্যাগে এখন ডেভেলপ করতে দেওয়া হয়েছে। ওটাই ছিল সীমান্ত অফিস। সেখানে কুমিল্লার মফিজুল ইসলাম থাকতেন। মফিজুল ইসলাম চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিল। তিনি গরম লাগতেছে না? এই ভাষা আন্দোলনের, অর্থাৎ 48-এর ভাষা আন্দোলনে যখন সারা পূর্ব বাংলায় একটা আন্দোলন সংগঠিত হচ্ছিল, তখনই 1950 সালে এক অভূতপূর্ব দাঙ্গা লাগিয়ে দেওয়া হয় হিন্দু মুসলিমদের। যে সমস্ত হিন্দু 1947-এ দেশত্যাগ করে নেয়, যারা এই দেশে থাকবার জন্য ডিটারমেন্ট ছিলেন, তারাও দেশত্যাগ করতে বাধ্য হয়। সে বছর আমি ম্যাট্রিক পরীক্ষার্থী, আমাদের অনেক বন্ধু এখানে পরীক্ষার্থী না পেরে আমাদের সিলেবাসে কলকাতায় গিয়ে তারা পরীক্ষা দিয়েছে। অনেকে ফেরত এসেছে, আর অনেকে ফেরত এসেছে। এরপর চট্টগ্রামে হরিকোলা মাঠে, মোহাম্মদ রোডের এখানে ঘরবাড়ি হয়ে গেছে, একটা মাঠ ছিল। হরিকোলা মাঠে পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলার সাহিত্য সেবীদের একটা বৈঠক হয়েছিল, একটা সম্মেলন হয়েছিল, এবং এই ব্যাপারে মাওলানা চৌধুরীর সীমান্ত পত্রিকা, যেটার সাথে তৎকালীন প্রগতিশীল লোকেরা তার সাথে সৃষ্টি ছিল, চৌধুরী হারুন, তারপর রেলে চাকরিরত মসলিউদ্দিন সাহেব, তারপর মন্ডল, খাকি, ইসলাম, এরকম আরও বহু লোক হিন্দুর সাথে সম্পৃক্ত ছিল। এই সীমান্ত অফিসটা হলো যেখানে বর্তমান বুদ্ধিস্ট টেম্পল আছে, তার পশ্চিম দিকে একটা কাঠের ঘরের দোতলায়। ওটাই ছিল সীমান্ত অফিস। সেখানে কুমিল্লার মফিজুল ইসলাম থাকতেন। মফিজুল ইসলাম চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিল। এই যুবলীগের সাথে আমরা সম্পৃক্ত হই চট্টগ্রামে। যুবলীগের এখানে সংগঠন করা হয় 1953 সালে। কে কে ছিল তখন যুবলীগে? যুবলীগে তখন প্রথম সেক্রেটারি ছিলেন ফজলুল্লাহ খান। ফজলুল্লাহ খান। আর প্রেসিডেন্ট ছিলেন মাহবুব আলম চৌধুরী। মাহবুব আলম চৌধুরী কোন মাহবুব আলম চৌধুরী? রেলে মাহবুব আলম চৌধুরী যিনি ভাষা আন্দোলনে, ও ভাষা আন্দোলন, নর্থ কান্তি আসেনি, ফাঁসির
দাবি নিয়ে এসেছি। আর ফজলুল্লাহ খানের বাড়ি কোথায় ছিল? ফজলুল্লাহ খানের গ্রামের বাড়ি হলো বৃহত্তর সাতকানিয়া, সুনতি গ্রামে। এখানে দেওয়ানবাজারে তাদের পৈতৃক বাড়ি। হচ্ছে চট্টগ্রামের প্রথম মুসলমান ICS অফিসার ফজলুল্লাহ খান, ফজলুল্লাহ খানের বাবা। আচ্ছা। আর ফজলুল্লাহ খান ইন্স্যুরেন্স পর্যন্ত চলে গেলেন। শামসুল আলম বলে রাউজান বাড়ি তার, উনি সেক্রেটারি হলেন। তারপর আমরা সবাই যুবলীগের সাথে সম্পৃক্ত। আমি গ্রামে ফুটসুরিতে আমি যুবলীগের কনভেনার ছিলাম। আমি ম্যাট্রিক পাস করার পরে আমি প্রথমে চট্টগ্রাম কমার্স কলেজ, তার ইন্টারমিডিয়েট সেকশনকে বলা হতো তার ইন্টারমিডিয়েট সেকশন, এটা বর্তমানে যেখানে পোস্ট অফিস আছে, জেনারেল পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিসের বিপরীত দিকে শুক্তারা বোর্ডিং বলে একটা বোর্ডিং আপনারা হয়তো দেখেন, ওখানে কমার্স কলেজ ছিল। ওখানে কমার্স কলেজ ছিল। তো কমার্স কলেজের ক্লাস হতো রাত্রে, আর ফাইনাল ডে কোর্স যেটা ইন্টারমিডিয়েট, ওটার ক্লাস হতো দিনের বেলা। আমাকে আমার বাবা অ্যাডমিশন দিয়ে দিলেন ওখানে। তখন আমি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে ছিলাম। ফলে কমিউনিস্ট পার্টি আদেশ হলো তুমি চা বাগানে, আপনি নিশ্চয় জানেন ফুটছড়িতে 15টা চা বাগান আছে। এই চা বাগানে কাজ করার জন্য নগেন দে বলে একজন আন্দামান ফেরত, উনি সশস্ত্র বিপ্লবের 1938 সালে মুক্তি পেয়ে উত্তরাঞ্চলে কৃষক সমিতি এবং লাল ঝান্ডা বাহিনী, আমার উপর আদেশ হলো আমি চা বাগানে গিয়ে কাজ করি। এই চা বাগানে গিয়ে আমি একটা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ছেলে, আত্মীয় স্বজনরা সব বড় লোক, যে আদালত খানের নাম শুনেছেন, মামা। আমার মামার পুষ্টি অত্যন্ত ধনী লোক এবং প্রভাবশালী, তারা সবাই তখন এই ঢাঙ্গর পাড়ায় তুমি যাওয়া আসা আরম্ভ করেছ। মুসলিম মধ্যবিত্ত এবং সাধারণ লোক, এমনকি সাধারণ লোকেরাও স্বাভাবিকভাবে আমি বললাম কি এসে গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়ে নিলাম এবং আমি নাজরেট কলেজের ছাত্র সংসদের আনকন্টেস্টেড জেনারেল সেক্রেটারি। 23 ফেব্রুয়ারি 1952 লালদিঘির মাঠে একটা জনসভা হয়। সেই জনসভায় চৌধুরী হারুন রশিদ মাওলানা চৌধুরীর কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে আসছি, এই কবিতা উনি
ওখানে পাঠ করে, সাথে সাথেই সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং সে 52 থেকে 56 সাল পর্যন্ত তিনি কারার অন্তরালে আবদ্ধ ছিলেন। 56 সালে তাকে মুক্তি দেওয়া হয়। পোস্ট অফিসের নৈশকালের যে অফিসটা আছে তার বিপরীতে একটা মসজিদ আছে, মসজিদের পাশে মৌলানা জুলফিকার বলে একজন ছিলেন। উনি হুরুফুল কোরআন মানে বাংলা ভাষা আরবি হরফ লেখার একটা আন্দোলন। তো এগুলির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হয়েছে। 1952 সালে পরে 1953 সাল সাংবাদিক ওবায়দুল হক ছিলেন, এককালে আজাদিতে চাকরি করতে হতো, চাকরি ছেড়ে দিয়ে ছেলেদের সাথেই থাকা বয়স হয়েছে। তো রমেশশীলের কতগুলো গান উনি গাইতেন। মধ্যে সব কবিদের মধ্যে একটা প্রগতিশীল ধারা ছিল। এটা বামপন্থীদের প্রভাব আসছে। কবি রমেশশীল, ফণী বড়ুয়া, তারপর রায় কমল বলে একজন ছিলেন। তো ফণী বড়ুয়াই, রমেশশীল 1 নম্বর হলে ফণী বড়ুয়া 2 নম্বর। তো এদের যথেষ্ট ভালো ভূমিকা ছিল। কমিউনিস্ট পার্টির বক্তব্য হতো, আমাকে বলা হলো তুমি ছাত্রলীগ করো। তো আমি প্রথমে ছাত্রলীগ উত্তর চট্টগ্রামের কনভেনার ছিল। কিছুদিনের মধ্যে আমি সারা বৃহত্তর চট্টগ্রাম 2014 ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল। প্রেসিডেন্ট ছিল এম এ আজিজের ছোট ভাই আব্দুল হালিম। এবং সাধারণ সম্পাদক জেলা কমিটির সম্পাদক ছিল জনাব এম এ আজিজ। তার সাথেই আমার সম্পর্কটা বেশি। পরবর্তীকালে যে যার সাথে যেটা অফিস হয়েছিল ওটা ছিল তার বাসা। এম এ আজিজ সাহেবের বাসা। 120 আন্দোলনে কি ওনার বাসা ছিল? 120 হলো অফিস। আচ্ছা, 122 বাসা ছিল, 120 অফিস ছিল। তো ওখানে আবার আনাগোনা বেশি, অনেক সময় ওখানে আমার রাতও কেটেছে। একজন লোকের কথা বলতে হয়, 54 নির্বাচনে কমিউনিস্ট পার্টির পক্ষে সারা চট্টগ্রামে অত্যন্ত সুন্দর সুললিত বাংলায় বক্তৃতা দিতেন এটিএম শামসুদ্দিন, সম্প্রতি যিনি মারা গেছেন। চট্টগ্রামে আমাদের জেমসন হলে যখন ন্যাশনাল আওয়ার পার্টি গঠন করে তখন আমাদের পার্টিগুলো সরা হয়েছে। ন্যাশনাল আওয়ার পার্টি চট্টগ্রামে কারা কারা প্রথম উদ্যোগ নিয়েছিল? ন্যাশনাল আওয়ার পার্টি যখন গঠিত হয় তখন অধ্যাপক আসাদুদ্দিন সাহেব, তারপর মাওলানা আহমদ রহমান আজমি,
চৌধুরী হারুন পরে সলিমুল খান মিল্কিও না এখানে বিয়ে করলেন চৌধুরী। আমি হলাম ছাত্র ইউনিয়নের, আমার আগে ছিলেন আবদুল্লাহ হারুন। এখানে ছাত্র ইউনিয়ন প্রথম গঠিত হয় 1952 সালের 3রা নভেম্বর। এটা হয়েছিল পুরনো ওয়াজিলা ইনস্টিটিউট, পাটালি রোডে। মাশাআল্লাহ আমি পলাতক জীবনযাপন করলাম। আমাদের যারা ধরা পড়েছে তারা দীর্ঘদিন জীব আছে। 62 পর থেকে 62তে একটা ছাত্র আন্দোলন হয়েছিল এবং 66তে 6 দফা ঘোষণা করা। তো সেই সময়ে সিনসুবির দ্বন্দ্বের কারণে ছাত্র ইউনিয়নও হৃদয় ব্যক্ত হল। ন্যাশনাল পার্টিও হৃদয় ব্যক্ত হল, শীতপন্থী এবং সুবিধপন্থী। কিন্তু রাইটলি অর রংলি 1970 সালে আমি আমার একান্ত অনিচ্ছা সত্ত্বেও আমি নির্বাচন করেছি। সেই জয় বাংলার বিরুদ্ধে পুরীগড় প্রতীক নিয়ে মুক্তিযুদ্ধ আরম্ভ হলে আমি তো দরবারে ছিলাম। আমাদের এক আত্মীয় অ্যাডভোকেট ইউনুস সাহেব আমার একটা জায়গা করে দিল, সেখানে আমি থাকতাম। মুক্তিযোদ্ধারা উপরে এসে দেখাশোনা করতেন, কিছু ছাড়া দিতেন। তারপর বিভিন্ন রোমহর্ষক কাহিনী, শুধু যে পাক বাহিনীর লোকেরা করেছে তা না, যে সমস্ত কোলাবরেটর ছিল তারাও যে সমস্ত অপকর্ম করছে সেগুলি অত্যন্ত লোমহর্ষক। মুক্তিযুদ্ধ যখন হয় তখন আবার 38 বছর বয়স। হাতে অস্ত্র নিয়ে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব ছিল না, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা বলতে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী সমাজ ব্যবস্থায় বোঝায় আজকে অথবা কালকে অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে বলতে পারি আমরা। সুদূর ভবিষ্যতে মানুষ বাধ্য হবে সমাজতান্ত্রিক এবং সাম্যবাদী সমাজ ব্যবস্থা। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।